নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের অর্থাৎ 23শে ডিসেম্বর শেষ পর্যন্ত আমরা দেখলাম যে মার্কেট পজিটিভেই বন্ধ হলো। নিফটি এবং সেন্সেক্স দুটোতেই কিন্তু আজকে পজিটিভ উত্থান এসেছে, অর্থাৎ যে প্রত্যাশাটা বিনিয়োগকারীদের মনে ছিল বা ট্রেডার্সদের মনে ছিল যে একটি রিলিফ র্যালি আসতে পারে বা আসবে, সেটা আজকের ফলপ্রসূ হয়েছে। শেষ পর্যন্ত নিফটি আজকে 23,753.5 পয়েন্টে বন্ধ হয়েছে, অর্থাৎ 166 পয়েন্টের উত্থান দেখেছে। সেন্সেক্স 78,540.17 পয়েন্টে বন্ধ হয়েছে, অর্থাৎ 498 পয়েন্টের ওপর বন্ধ হয়েছে। মোটামুটি বলা যেতে পারে সারাদিন ধরেই কিন্তু নিফটি এবং সেন্সেক্স দুটোতেই একটা পজিটিভ মোমেন্টাম ছিল। এবং যদি অন্যান্য সেক্টরাল ইন্ডাইসেসের মধ্যে দেখেন, সেক্ষেত্রে নিফটি ব্যাংক 1%-এর উপর র্যালি করেছে, অর্থাৎ 1.1% র্যালি করেছে। নিফটি আইটি হালকা পজিটিভে বন্ধ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যেগুলোতে কিছুটা মোটামুটি উত্থান এসেছে, তার মধ্যে বিএসসি মেটালস গত কয়েকদিন ধরে ঘা খাচ্ছিল, আজকে 0.84% পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছে, উত্থান নিয়ে বন্ধ হয়েছে। বিএসসি ফাস্ট মুভিং কনজিউমার গুডস, সেই ইন্ডেক্স 0.75 পয়েন্টে উত্থান নিয়ে বন্ধ হয়েছে। এছাড়া বলার মতো বিএসসি কনজিউমার ডিউরেবলস 0.42%, সেটা আজকের আমরা উত্থান দেখেছি। বেশ কিছু কোম্পানিজে তাদের আবার নতুন করে 52 সপ্তাহের উত্থান হয়েছে বা 52 সপ্তাহের পতন হয়েছে। আজকে তার সঙ্গে আমরা ডেফিনেটলি এটাও দেখে নেব যে কোন কোন কোম্পানিজগুলোতে, বিশেষ করে ফিউচার্স অ্যান্ড অপশনস যদি বলেন, সেই ফিউচার্স অ্যান্ড অপশনসের মধ্যে কোন কোম্পানিজগুলোতে আজকে পজিটিভ উত্থান এসেছে এবং কোন কোম্পানিজগুলোতে সর্বাধিক পতন এসেছে। প্রথম কথা বলে নেওয়া যাক যে আজকের এশিয়ান মার্কেটস কিন্তু খুব পজিটিভলি ট্রেড করেছে। নিকেই 225 আজকের 1.17% র্যালি করেছে। স্ট্রেট টাইম 0.86% র্যালি করেছে। হ্যাংসেং 0.82% র্যালি করেছে। তাইওয়ান দুর্দান্ত র্যালি করেছে, 2.57% তাতে র্যালি এসেছে। কসপি 1.55%, সেট কম্পোজিট 1.57%, জাকার্তা 1.61%, সেগুলো প্রত্যেকটাই পজিটিভ র্যালি করেছে। সঙ্গে হালকা নেগেটিভে বন্ধ হয়েছে 0.5% নিয়ে। এবার চলে আসা যাক যে আজকের কোন কোম্পানিজগুলোতে আমরা সর্বাধিক উত্থান দেখেছি। তার মধ্যে রয়েছে এশিয়ান হোটেলস 10%। উল্লেখযোগ্য, এশিয়ান হোটেলস কিন্তু আজকের 52 সপ্তাহের উচ্চতম স্তর ছুঁয়েছিল। এছাড়া হিন্দুস্তান মোটরস অনেকদিন পর দেখছি র্যালি করছে, যদিও কি কারণে র্যালি করছে সেটা আমাদের ফার্দার আর একটু দেখতে হবে, কারণ আজকের 19.99% র্যালি করেছে। স্টার সিমেন্ট 11.49% র্যালি করেছে। ওয়ান মোবিকুইক সদ্য লিস্টেড কোম্পানি 8.32%। স্টার্লিং অ্যান্ড উইলসন এর মধ্যে উল্লেখ করতে হবে 5.51% উত্থান দেখেছে, এবং এর মধ্যে সাবস্ট্যান্সিয়াল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কিন্তু একটা অংশীদারিত্ব রয়েছে। এছাড়া শক্তি পাম্পস 5% র্যালি করেছে। ক্যাপলিন ল্যাবস 4.59%। পিজি ইলেকট্রোপ্লাস্ট বহুদিন ধরে উত্থান দেখে চলেছে, আজকেও তার ব্যতিক্রম হয়নি, 3.47% উত্থান দেখেছে। ওয়েবসোল এনার্জি 3.3%। এছাড়া যে কোম্পানিজগুলোতে সবচেয়ে বেশি পতন এসেছে তার মধ্যে রয়েছে কিন্তু প্লাস্টিক, প্রিন্টিং এবং স্টেশনারি। এর মধ্যে রয়েছে ডোমস ইন্ডাস্ট্রিজ 9.14% পতন, লিঙ্ক 8.37% পতন। এছাড়া ওরিয়েন্ট প্রেস 5.27% পতন। তাছাড়া ইন্স্যুরেন্স কোম্পানিজগুলোর মধ্যে সর্বাধিক পতন এসেছে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স 5.53% পতন এসেছে। কির্লোস্কার ব্রাদার্স 6.49% পতন। লিবার্টি শুজ 5.42% পতন। এছাড়া এফএসএনই নাইকা 4.35% পতন দেখেছে। 52 হাই কয়েকটা কোম্পানি ডেফিনেটলি আজকে তাদের নতুন উচ্চতায় পৌঁছেছে 52 উইকস হাইয়ের মধ্যে। এর মধ্যে অ্যালাইড ব্লেন্ডার্স রয়েছে, এশিয়ান হোটেলস রয়েছে, কোরোমন্ডল ইন্টারন্যাশনাল রয়েছে, জিই ভান্ডারবার টি&ডি, ম্যানকাইন্ড ফার্মা, স্যাজিলিটি ইন্ডিয়া, সুইগি, জেনটেক, জিঙ্কা লজিস্টিক্স। এর মধ্যে জিঙ্কা লজিস্টিক্স, জেনটেক, জিই ভান্ডারবার টি&ডি এদের মধ্যে কিন্তু, এবং স্যাজিলিটি ইন্ডিয়া এদের মধ্যে কন্টিনিউয়াস উত্থান দেখে যাচ্ছি গত কয়েকদিন ধরে, এবং তার ফলস্বরূপ তারা প্রায় প্রত্যেক দিনই বলা যেতে পারে তাদের 52 সপ্তাহে নতুন উচ্চতা ছুঁয়ে ফেলছে। 52 সপ্তাহের নিম্ন স্তরও ছুঁয়েছে এরকমও বহু কোম্পানি রয়েছে। তার মধ্যে আরতি ড্রাগস রয়েছে, অ্যাকমে সোলার, এআইএ ইঞ্জিনিয়ারিং, বাজাজ কনজিউমার, বারবিকিউ নেশন, বার্জার পেন্টস, কফি ডে, ধামপুর সুগার, দ্বারিকেশ সুগার, গোদরেজ কনজিউমার, আইআরসিটিসি, জামনা অটো, কোঠারি সুগার্স, মাস ফিনান্সিয়াল, মির্জা ইন্টারন্যাশনাল, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, পিটিসি ইন্ডিয়া, রিল্যাক্সো ফুটওয়্যার, স্যাটিন ক্রেডিট কেয়ার, টাটা টেকনোলজিস এবং উত্তম সুগার, এই কয়েকটি। এবং যদি খেয়াল করে দেখেন আজকেরও কিন্তু বেশ কয়েকটা সুগার কোম্পানিজ তারা পুনরায় তাদের 52 সপ্তাহের নিম্ন স্তর ছুঁয়েছে, অর্থাৎ গত কয়েকদিন ধরে সুগার ইন্ডাস্ট্রি যে মোটেই ভালো পারফর্ম করছে না, আজকে তার পতনের মাধ্যমে কিন্তু সেটা বোঝা যাচ্ছে। এই প্রসঙ্গে আইটিসি নিয়ে আজকে বিশেষভাবে কথা বলার রয়েছে।
আইটিসিতে ডিমার্জার বহুদিন আগে আইটিসি কোম্পানি ঘোষণা করেছিল যে তারা আইটিসি হোটেলকে আলাদা করে দিতে চলেছেন। শেষ পর্যন্ত সেই বহুকাঙ্ক্ষিত ডেটটা তারা দিয়ে দিয়েছেন 6 জানুয়ারি, অর্থাৎ 2025-এর 6 তারিখ, জানুয়ারি মাসের 6 তারিখে তারা এই ডিমার্জারটার রেকর্ড ডেট থাকবে। অর্থাৎ 6 তারিখের আগে যারা এই আইটিসি হোটেল কিনে রাখবেন তারা প্রত্যেকটা 10টা যারা আইটিসি কিনে রাখবেন কোম্পানি, তারা প্রত্যেকটা 10টা আইটিসির বিনিময়ে তারা একটি করে আইটিসি হোটেলের তারা শেয়ার পাবেন বিনামূল্যে, এবং তবে সেটা 6 তারিখের আগে হতে হবে যদি কেউ কেনেন। তো যদিও এটা কোনো বাই সেন্স সাজেশন না, কেবল জেনারেল ইনফরমেশন দিচ্ছি যে এক্স্যাক্টলি তারা কি ঘোষণা করেছেন। এবার মজার ব্যাপার হচ্ছে যে আইটিসি ধীরে ধীরে কিন্তু একটি কংগ্লোমারেটে পরিণত হয়েছে, যেভাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিজেকে কংগ্লোমারেট পরিণত করেছে বা গ্রাজিল নিজেকে কংগ্লোমারেটে পরিণত করেছে, ঠিক একইভাবে আইটিসির কিন্তু নানা ভার্টিকালস রয়েছে। আইটিসি সাধারণত যে কারণে বহুল চর্চিত সেটা হচ্ছে তার সিগারেট বিজনেস, সেটাই সবচেয়ে বেশি রেভিনিউ আনে। এছাড়া আইটিসির কিন্তু অন্যান্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভার্টিকালস বা বিজনেসেস রয়েছে, তার মধ্যে ডেফিনেটলি আইটিসি হোটেল ব্যবসা সেটা আলাদা হতে চলেছে। এছাড়া আইটিসির কিন্তু নিজস্ব ইনফরমেশন টেকনোলজি ব্যবসা রয়েছে, আইটিসির নিজের এগ্রি প্রোডাক্টসের বিজনেস অর্থাৎ এগ্রিকালচার প্রোডাক্টসের ব্যবসা রয়েছে, তাদের পেপারস এবং পেপার বোর্ডসের ব্যবসা রয়েছে, এবং এখানে উল্লেখ করা যেতে পারে যে আইটিসি কিন্তু কৃষি পণ্যের দিক থেকে ভারতবর্ষের অন্যতম বড় কোম্পানি। এছাড়া যদি পেপারসের কথা বলেন সেক্ষেত্রেও কিন্তু পেপার বোর্ডস সেক্ষেত্রেও কিন্তু আইটিসি ভারতবর্ষের এই যে প্রোডাক্টসগুলোর ক্ষেত্রে অন্যতম বড় কোম্পানি। এছাড়া আইটিসির নিজের ফাস্ট মুভিং কনজিউমার গুডসের ব্যবসা রয়েছে এবং সেটা কিন্তু অতি দ্রুত গ্রোথ দেখাচ্ছে। ফলে আইটিসির যদিও মেজর রেভিনিউ আসছে কেবলমাত্র সিগারেট বিজনেস থেকে, কিন্তু এক্ষেত্রে তার অন্যান্য ভার্টিকালসগুলো কিন্তু অগ্রাহ্য করলে চলবে না। বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে যেভাবে হোটেল ব্যবসা ফিরে এসেছে, বিভিন্ন হোটেলসগুলো নতুনভাবে তাদের 52 সপ্তাহের উচ্চতা ছুঁচ্ছে, যেমন এশিয়ান হোটেলস আজকে তাদের 52 সপ্তাহের নতুন উচ্চতা ছুঁয়েছে, ঠিক একইভাবে বিভিন্ন হোটেলস, তার মধ্যে লেমন ট্রি রয়েছে এবং অন্যান্য হোটেল ব্যবসা যেগুলো রয়েছে বা কোম্পানিজ রয়েছে, তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে চলেছে, বিশেষত গত 2 বছর ধরে, এবং আজকের দিনেও সেটা ব্যতিক্রম তেমনটি নয়। কারণ ভারতবর্ষ প্রত্যাশা করছে যে তারা তাদের যে ট্যুরিজম সেক্টর সেইটা তারা রিশাফেল করতে পারবেন, সেটাকে নতুনভাবে সাজাতে পারবেন এবং বিদেশি ট্যুরিস্টদের আকর্ষিত করতে পারবেন, এইটা ভারত সরকার প্রত্যাশা করছেন। এর ফলে হোটেল সংক্রান্ত হোটেল বিজনেস যেগুলো রয়েছে বা কুইক ডাইনিং যেগুলো রয়েছে বা রেস্টুরেন্টস যেগুলো রয়েছে এবং ট্যুরিজমের সঙ্গে রিলেটেড যে বিজনেসেসগুলো রয়েছে সেইগুলো ভবিষ্যতে একটা প্রসপার করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, এইটুকুনি বলা যেতে পারে। এছাড়া যত একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, যত তার রোডওয়েজ বেটার হবে, যত তার কানেক্টিভিটি বেটার হবে, তত কিন্তু, এবং বিশেষ করে ট্যুরিজম যে এরিয়াসগুলো আছে তার সঙ্গে যদি রাস্তার যোগাযোগ তার সড়ক যোগাযোগ যদি উন্নত হয়ে যায়, সেখানে যদি কমিউনিকেশনের যদি ব্যবস্থা অতি উন্নত হয়ে যায়, সেখানে পেমেন্টের ব্যবস্থা যদি অতি উন্নত হয়ে যায়, খুব স্বাভাবিকভাবে ট্যুরিজম সেক্টরের ডেভেলপমেন্ট দেখতে কিন্তু কোনো সেটা অস্বীকার করার কিন্তু জায়গা নেই যে এই জায়গাটা প্রচুর সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ট্যুরিজম সেক্টর। এবার যদি 2025-এর কথা বলি, সেক্ষেত্রে বিভিন্ন বিনিয়োগকারীদের নানা ধরনের প্রত্যাশা রয়েছে। 2024-এ মধ্যভাগ অবধি অর্থাৎ জুলাইয়ের আগে অবধি যদি আপনারা খেয়াল করে দেখেন, সেখানে যে সেক্টরসগুলো সবচেয়ে বেশি ভালো পারফর্ম করেছে তার মধ্যে পিএসইউ রয়েছে, তার মধ্যে ডিফেন্স রয়েছে, তার মধ্যে শিপিং রয়েছে, শিপ বিল্ডিং রয়েছে, রেলওয়েজ রয়েছে। এই সেক্টরগুলো নিঃসন্দেহে দুর্দান্ত পারফর্ম করেছে। প্রথম হাফ অবধি প্রাইভেট সেক্টর ব্যাংকসগুলো সেরকম পারফর্ম করতে পারেনি। সেকেন্ড হাফে গিয়ে আমরা যদি দেখি, সেক্ষেত্রে প্রাইভেট সেক্টর ব্যাংকসগুলো কম্পারেটিভলি বেটার পারফর্ম করছে এবং যেগুলো পিএসইউস বা যে সেক্টরসগুলোর কথা এক্ষুনি বললাম, সেই সেক্টরসগুলোতে কিন্তু একটা বড় ধরনের কারেকশন এসেছে। ইউজুয়ালি শেয়ার মার্কেটে যেটা দেখা যায় যে বুল মার্কেটের মাঝখানে কিন্তু সেক্টর রোটেশন হতে পারে, অর্থাৎ একটা বছরে কয়েকটা সেক্টর খুব ভালো পারফর্ম করলো, নট নেসেসারিলি তারা পরের বছরও খুব ভালো পারফর্ম করবে, ভালো তারা করতেই পারে, কন্টিনিউটি থাকতেও পারে, কিন্তু ইউজুয়ালি দেখা যায় সেক্টর রোটেশন হচ্ছে। আমাদের এই ধরনের সেক্টরসগুলোর উপর নজর রাখতে হবে যে সেক্টরসগুলো গত কয়েক বছরে তেমন ভালো পারফর্ম করতে পারেনি। এর মধ্যে আমাদের ডেফিনেটলি তার সঙ্গে উদীয়মান সেক্টরগুলো, সানরাইজ সেক্টরগুলোর দিকেও নজর রাখতে হবে। মনে রাখতে হবে যে অ্যাকুয়াকালচার মারাত্মক ভালো পারফর্ম করেনি, অথচ এটার বিপুল সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এক্সপোর্টের দিক থেকে।
টেক্সটাইলস অতটা মাত্রাতিরিক্ত ভালো করে উঠতে পারেনি। সম্প্রতিকালে বাংলাদেশের সমস্যার ফলে আমাদের টেক্সটাইল কোম্পানিজগুলো বেটার পারফর্ম করতে শুরু করেছে নিঃসন্দেহে, কিন্তু তার এখনো অনেক পথ চলা বাকি। এছাড়া যেগুলো রেট সেন্সিটিভ সেক্টরস রয়েছে, যেগুলো প্রত্যাশা করে বসে আছে যদি একটা ইন্টারেস্ট রেট কাট হয় তাহলে তাতে তারা গতিপ্রাপ্ত হতে পারেন, এরকম কয়েকটা সেক্টরসের মধ্যে রয়েছে। অবশ্যই রয়েছে রিয়েল এস্টেট, রয়েছে অটো সেক্টর, রয়েছে কিছুটা সিমেন্ট, রয়েছে স্টিল রয়েছে। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড বা রিয়েল এস্টেট সংক্রান্ত রিলেটেড যে কোম্পানিজগুলো যদি কোনো ধরনের রেট কাট হয় সেক্ষেত্রে তারা বেনিফিটেড হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই। ঠিক একইভাবে যেগুলো ফিনান্সিয়াল কোম্পানিজ বা ফিনান্স রিলেটেড কোম্পানি, সেটা ব্যাংকিং হতে পারে, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ হতে পারে, তাদেরও প্রভূত সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বর্তমান যে অবস্থা রয়েছে সেখানে কিন্তু আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে মারাত্মক যে মানুষজন ঋণ নিচ্ছেন তা কিন্তু নয়, কারণ এটা অত্যন্ত একটা হাই ইন্টারেস্ট অ্যাটমসফিয়ার হয়ে রয়েছে। যদি আমাদের ইনফ্লেশন কন্ট্রোলে আসে সামনের কয়েক মাসের মধ্যে, এবং সেক্ষেত্রে কিন্তু ব্যাংকিং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজগুলোর ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। যদি আরবিআই ইন্টারেস্ট রেট কাট করার কথা বলেন সেক্ষেত্রে এই ধরনের ফিনান্সিয়াল কোম্পানিজগুলো যারা সত্যি আক্ষরিক অর্থেই রেট সেন্সিটিভ তাদের পক্ষে বেটার করার সম্ভাবনা থাকবে। এছাড়া হেলথ কেয়ার নিয়ে যদি আপনারা খেয়াল করে দেখেন, ফার্মা যদি নিয়ে খেয়াল করে দেখেন, আইটি যদি খেয়াল করে দেখেন, এদের অলরেডি কিন্তু একটা পজিটিভ সেন্টিমেন্ট এদের মধ্যে তৈরি হয়ে গেছে হেলথ কেয়ার, ফার্মা এবং ইনফরমেশন টেকনোলজি। তার জন্য ডেফিনেটলি এটা তারা বিশ্বাস করছে যে তাদের পক্ষে আমেরিকার প্রেসিডেন্ট যে পদ রয়েছে সেখানে ডোনাল্ড ট্রাম্পের আশাটা মঙ্গলজনক হবে। কতখানি হবে সেটা তো পরবর্তীকালে আমরা বুঝতে পারবো। ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি শপথ নেওয়ার পর কিন্তু এরা কিন্তু অলরেডি র্যালি করতে শুরু করেছে। হেলথ কেয়ার কিন্তু বিপুল পসিবিলিটি রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে, ভারতবর্ষের ফার্মার ক্ষেত্রে বিপুল পসিবিলিটিস রয়েছে। বিশেষ করে যে বিদেশি কোম্পানিগুলো আমাদের দেশি কোম্পানিগুলোকে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস তৈরি করার জন্য কাজের বরাত দেয়, তাদের মধ্যেও কিন্তু একটা দারুণ উৎসাহ তৈরি হয়েছে গত কয়েক মাসে। সুতরাং আমাদের ফার্মার দিকে যদি আমরা নজর দিই, ইনফরমেশন টেকনোলজির দিকে যদি নজর দিই, রিয়েল এস্টেটের আমরা যদি ডেফিনেটলি ভালো প্রত্যাশা কিন্তু এটা কিন্তু কোনো ফরওয়ার্ড লুকিং গাইডেন্স না, আগেই বলে রাখছি, কেবলমাত্র প্রত্যাশা ইন গুড ফেথ বলছি যে। এবং যত রেট সেন্সিটিভ সেক্টরস তারা কিন্তু 2025-এর দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে, কারণ সেই ক্ষেত্রে যদি এরকম একটা সম্ভাবনা তৈরি হয় যে সত্যি রেট কাট হলো, হয়তো একটা 2025-এ হয়তো একটা কেউ হতে রেট কাট হতে পারে, কি দুটো রেট কাট হতে পারে, আমরা কেউ জানি না। যাই হোক না কেন সেটা কিন্তু একটা পজিটিভ মোমেন্টাম হিসেবে কাজ করবে ভারতীয় মার্কেটের জন্য। এছাড়া আমাদের খেয়াল রাখতে হবে কনজামশনের ওপর। ফেব্রুয়ারি মাসে বাজেট আসবে, কেন্দ্রীয় বাজেট, সেখানে মধ্যবিত্ত মানুষের জন্য কি থাকছে সেটার জন্য মানুষ অপেক্ষা করে বসে থাকবেন। মনে রাখতে হবে মধ্যবিত্ত কিন্তু লার্জেস্ট কনজামশন করে, যদিও সেটা স্মল টিকিট কনজামশন কিন্তু সেটা লার্জেস্ট কনজামশন তারা করেন। সুতরাং তারাও অপেক্ষা করে বসে থাকবেন। সেটা কি রুরাল কনজামশন বলুন, কি আরবান কনজামশন বলুন, দুটোর ক্ষেত্রেই একই কথা সত্যি। সুতরাং যদি কনজামশনকে সেটাকে উৎসাহ দিতে হয় সেক্ষেত্রে মধ্যবিত্ত মানুষের জন্য যদি কিছু পজিটিভ থাকে এবং যদি সেখানে কিছু ট্যাক্স ছাড়ের ব্যবস্থা হয় বা অন্যান্য কোনো যদি মধ্যবিত্ত মানুষ যাতে তারা টাকা খরচ করতে পারেন এমন যদি কোনো প্রভিশন করা থাকে, বা যেটা খুব স্বাভাবিকভাবে সেক্ষেত্রে যে কনজামশন লেড যে কোম্পানিজ কনজামশন মুখী যে কোম্পানিজগুলো রয়েছে তারা বেনিফিটেড হতে পারে। এফএমসিজি কোম্পানিজগুলো ডেফিনেটলি বেনিফিটেড হতে পারে, হোয়াইট গুডস তারা ডেফিনেটলি বেনিফিটেড হতে পারে। মোদ্দা কথা এটাই দাঁড়াচ্ছে যে সামনের যে বছরটা তাতে আমাদের ডেফিনেটলি কশাস হতে হবে। খুব স্বাভাবিকভাবে 2020 থেকে 2024 যে হিউমাঙ্গাস র্যালিটা আমরা দেখেছি সেটা 2025-এও হবে এরকম প্রত্যাশা করাটাও খুব একটা বোধহয় বাঞ্ছনীয় হবে না। তবে যেটা হবে সেক্ষেত্রে আমরা এটাও জানি না যে আদৌ র্যালি হবে কি হবে না, আমরা এটাও জানি না সেখানে নতুন করে কোনো সংশোধন আসবে কিনা। কিন্তু যেটা বলে সবসময় পোশাকি ভাষায় যে চাষা বাঁচে আশায়, আমরাও সেভাবেই বেঁচে থাকবো, সেটার প্রত্যাশা করবো যে ডেফিনেটলি পজিটিভ কিছু আসতে হয়তো আসবে 2025-এ বিভিন্ন ভারতীয় বাঙালি বিনিয়োগকারীদের জন্য। এবং
আমাদের আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে যে ডেটা সেন্টার নিয়ে সম্প্রতিকালে দারুণ হইচই শুরু হয়েছে। ডেটা সেন্টার ক্ষেত্রে কিন্তু ডেটা সেন্টার তৈরি করা মুখের কাজ নয়, এটা প্রথম কথা বলে নিই। আমাদের যেরকম গোটা মানে ভারতবর্ষে 150টার উপর ডেটা সেন্টার রয়েছে, তার মধ্যে তিনটে অবস্থিত হচ্ছে কলকাতায়, এবং মেজরিটি অবস্থিত হচ্ছে মানে সাদার্ন স্টেটসগুলো, অর্থাৎ দক্ষিণের যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোতে কিন্তু এই ডেটা সেন্টারসগুলো অবস্থিত রয়েছে। এবং ডেটা সেন্টার যেভাবে একটা গাড়ি বা অটোমোবাইল বা 4 চাকার গাড়ি, সেটা কেবলমাত্র গাড়ি না, তার মধ্যে কয়েক হাজার কিন্তু অটো অ্যান্সিলিয়ারিজ লাগে, অন্তত 10,000-এর উপর অটো অ্যান্সিলিয়ারিজ লাগে। সে যে অটো কোম্পানিজগুলো তারা কিন্তু সেটাকে অ্যাসেম্বল করে এবং সেটা গাড়ি হিসাবে বিক্রি করে। ঠিক একই কথা কিন্তু ডেটা সেন্টারের ক্ষেত্রেও সত্যি। সেক্ষেত্রে কুলিং সিস্টেম যারা তৈরি করছে, যারা স্টোরেজ ডিভাইসেস তৈরি করছে, যারা পাওয়ার স্টোরেজ ডিভাইস তৈরি করছে, এই সমস্ত কোম্পানিজগুলো কিন্তু ডেটা সেন্টারে কন্ট্রিবিউট করে। রিয়েল এস্টেট যে কোম্পানিজগুলো রয়েছে তারা ডেটা সেন্টারে কন্ট্রিবিউট করে। সুতরাং ডেটা সেন্টার নিয়ে যে এই যে হইচই হচ্ছে, সেই জায়গাটা প্রকৃত অর্থ কেবলমাত্র ডেটা সেন্টার কোম্পানি এটাকে কোনোটাকেই বলা যাবে না। এবং তার কারণটা হচ্ছে এটা যে এরাও কিন্তু এই অ্যাসেম্বলেজ বলা চলে অফ ডিফারেন্ট কোম্পানিজ। তবে ভারত সরকার যে কারণে ডেটা সেন্টারসগুলোর উপর এত গুরুত্ব দিচ্ছেন, কারণ আমাদের ডেটা বিদেশে স্টোর হয়ে থাকে, কোনো কারণে সেই ডেটা যদি লিকেজ হয় সেক্ষেত্রে আমাদের দেশের পক্ষে, আমাদের দেশের সুরক্ষার পক্ষে মারাত্মক ক্ষতি। সুতরাং ভারত সরকার চেষ্টা করছেন যাতে এই ডেটা সেন্টারে আমাদের নিজস্ব ডেটাগুলোকে সংরক্ষিত করা যায়। এর মধ্যে যে যারা ডেটা সেন্টার নিয়ে সিরিয়াসলি কাজ করছেন তার মধ্যে ডেফিনেটলি বড় বড় আইটি কোম্পানিজগুলো তো রয়েছে, এছাড়া রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এছাড়া রয়েছে এয়ারটেল, এছাড়া রয়েছে আদানি। নিজেদের গ্রুপে যদিও তারা আলাদা করে লিস্টেড কোনো ডেটা সেন্টার কোম্পানি নেই। যাক, এখানেই শেষ করবো। প্রথম কথা বলে নিই যে কোম্পানিগুলো নিয়ে আজকের আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে, এবং ভবিষ্যতে যদি আমরা নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। এটা গেল স্ট্যান্ডার্ড ডিসক্লোজার। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার হচ্ছে এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল, রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করা হয় না। এখানে শেয়ার কি, শেয়ারের দাম কেন উঠছে, কেন নামছে, ভারতীয় শেয়ার বাজার কিভাবে অপারেট করে, বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস কিভাবে ভারতীয় শেয়ার বাজারকে প্রভাবিত করে, বিভিন্ন কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টস নিয়ে আলোচনা, তার ফান্ডামেন্টাল কোয়ালিটিস নিয়ে আলোচনা, এটাই কিন্তু এই এপিসোডসগুলোর উদ্দেশ্য। সবার শেষে বলি, যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যিই মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে তাই প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন। আজকের জন্য নমস্কার।